দাঁড়াও, তোমাকে দেখে উনি টেনশন করবেন। সবাই দেখে নিক, তুমি সবার পরে যেও, বুঝতে পারছো তো? হ্যাঁ গো, তুমি কেমন আছো? হ্যাঁ গো, তোমরা খেয়েছো? তোমার কথা শুনিনি কতদিন হয়ে গেল, তুমি জানো? কতদিন? তার মানে আমি কতদিন ধরে এই বিছানায় শুয়ে আছি? 1 বছরের উপরে হয়ে গেল দিদি, তুমি এইভাবেই শুয়ে আছো। এতদিন এতদিন ধরে আমি এভাবে পড়ে আছি? তোমাদের খুব কষ্ট দিয়েছি না? না দিদি, তুমি আমাদের কাউকে কোনো কষ্ট দাওনি। দিদি, কেঁদো না দিদি। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি তোমার। তুমি ভালো হয়ে গেছো, দেখো। খুব কষ্ট দিয়েছি আমি। কেন দিদি এসব কথা বলছো এতদিন তুমি? ধরে আমার জন্য ম্যাডাম, অনেকদিন পরে আপনি চোখ খুলেছেন, আপনি একটু রেস্ট করে নিন। স্ট্রেন নিতে হবে না, অকারণে চিন্তা করবেন না। তাই তো, অনেকগুলো দিন তো পুরো রেস্ট করে নিলাম। যখন আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তখন ভেবেছিলাম এবার আমি মরেই যাব বোধহয়। তারপর থেকে এখন অবধি যা যা হলো আমি তো কিছুই মনে করতে পারছি না। যদি আমি মরে যেতাম তখন আমার ছবিতে মালা পরিয়ে দিয়ে আমার শেষ কাজ করতে পারতে। কিন্তু এখন আমি বেঁচে আছি, আবার আমার জন্ম হয়েছে, আর কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। মা, 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 কেমন আছিস রে আমি মা? ভালো আছি মা। আমি তো তোমার জন্য অপেক্ষা করে আছি। মা, কাঁদিস না। কিরে, বাচ্চারা কোথায়? এই তোরা। এই তো এখানে। সোনা। পড়াশোনা হচ্ছে তো? তুমিও ভালো করে পড়বে। ও মা, ঐন্দ্রিলা, কেন এত কাঁদছিস? কাঁদছিস কেন এখন?
মার তো কিচ্ছু হয়নি, ভালো আছে, তুই কাঁদিস না, আমার কিচ্ছু হবে না। চন্দ্রমণি, এইসব আবার কি? আয়, দেখো দেখি এসব চুল দাড়ি তুই কখনোই বদলাবি না, না? তুই কিছু খেয়েছিস তো? খেয়েছি। খেয়েছিস? কতদিন পর তুমি আমাকে নাম ধরে ডাকলে, আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করলে। কতদিন পর। সমীরণ, অনিল এখন কোথায় আছে? আমি অসুস্থ হয়ে এভাবে পড়ে আছি, এত দিন ধরে শয্যাশায়ী। আমার ছেলে কি জানে? কেউ কি ওকে একবারও ফোন করেছে? কোথায় আছে ও? অনিল এখানেই আছে। এই তো এখানে। যাও। আয় আয় তুই এদিকে আয়। অনিল, আমায় ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে মা, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে আমার ছেলে এসে গেছে, দেখো আমার ছেলে এসে গেছে। তুই কোনো চিন্তা করিস না, তোর মায়ের কিচ্ছু হয়নি বাবা, সত্যি আমি ভালো আছি, আমি ভালো আছি, এখন ভালো আছি। অনিল, কাঁদিস না রে। দিদি, প্লিজ দিদি, আর কেঁদো না। হ্যাঁ গো, আমাকে হসপিটাল থেকে কবে নিয়ে এসেছো? 1 বছর হসপিটালে ছিলে। এই 1 বছর তোমার সবকিছু নর্মাল ছিল, তোমার শ্বাস প্রশ্বাসও ঠিক ছিল, তাও তুমি অজ্ঞান ছিলে। তারপর ডক্টর আমাদের বলল তোমাকে বাড়ি নিয়ে যেতে। জানি না আমাদের কথা শুনতে পাচ্ছিলে কিনা, কিন্তু আমরা সবাই মিলে প্রতিদিনই তোমার সঙ্গে কথা বলতাম। ও ঠিকই বলছে, রোজ তোমার সঙ্গে সবাই কথা বলতো। তুমি কি সেটা শুনতে পেতে? না না, কে যে কি কথা বললো আমি শুনতে পাইনি। মনে হচ্ছে অনেকক্ষণ ঘুমোচ্ছি, তখন অনেক দূরে একটা বাড়ি থেকে বীণার আওয়াজ শুনতে পেলাম, আর সেটাও আবার আমার এই বীণাটার আওয়াজের মতো। আর আমার সেই পছন্দের কীর্তনটা আছে না, আর ওই তবলা দুটো, সবকিছু যেন একটা স্বপ্নের মতো। কেউ যেন সেই কীর্তনটা বাজাচ্ছে, আর সেই কীর্তনটা আমার কান দিয়ে ঢুকে আমার মনের মধ্যে গিয়ে বলছে, অনেক ঘুম হয়েছে, এবার উঠে পড়ো, উঠে পড়ো। ঠিক এরকম। সে বীণার আওয়াজটা কোত্থেকে এলো আমি জানি না। নাকি আকাশের থেকে
ঠাকুরই বাজিয়ে আমাকে ডাকলেন, তুমি ওঠো, তোমার অনেক কাজ আছে। সাবিত্রী, উঠে পড়ো এবার, অনেক ঘুম হয়েছে, অনেক কাজ আছে তোমার, অনেক কিছু করতে হবে। সেই বীণার আওয়াজটা আমার কানে এখনো বাজছে। আমি যেন এখনো সেই স্বপ্নটার মধ্যে আছি। কিন্তু এখন এখন যা হয়েছে সবই ঠাকুরের আশীর্বাদে হলো। আসলে এই বীণার আওয়াজ আকাশ থেকে আসেনি, আমাদের বাড়ি থেকেই এসেছে। আর সেটা কোনো ঠাকুর বাজায়নি, তোমার বৌমা বাজিয়েছে। হ্যাঁ, তোমার বৌমা। বৌমা? আমার বৌমা? অনিল, তোর বউ বাজিয়েছে? কোথায় ও? আমি তো ওকে দেখতে পাচ্ছি না। কোথায়? আমি দেখতে পাচ্ছি না। ওইদিকে কই এসো গো? এসো এসো মা। সব সময় তুমি মহারানী হয়ে থাকবে। শুনছো, দিদির জ্ঞান ফিরেছে। হ্যাঁ, জানি জানি। না, বলছিলাম সবাই তো ওখানে আছে, তুমি একবার না গেলে সবাই খারাপ ভাববে। ওখানে গিয়ে কি দেখবো? সবাই চোখের জল ফেলে এমন নাটক করবে, আমার সহ্য হবে না। না, অন্য একটা প্ল্যান করব। আবার প্ল্যান? কিছু তো একটা করতেই হবে। দিদি, আর একটু খাও দিদি। দিদি, তুমি যদি না খাও তাহলে সুস্থ হবে কি করে বলো তো? নাও, জুসটা খেয়ে নাও। নাও, আর একটু একটু খাও না। বৌদি, আরতি, গায়ত্রী, এসো মা। কেমন আছো? ভালো তো? না, ভালো নেই। তুমি চোখ খুলে আমায় দেখতে পাওনি বলে কষ্ট পাওনি তো? বৌদি,
তুমি তাড়াতাড়ি যাতে সুস্থ হও তার জন্য মন্দিরে গিয়ে পুজো দিই। আজও তাই দিতে গেছিলাম, তাই একটু লেট হয়ে গেল। হ্যাঁ মামি, তুমি যখন খুব অসুস্থ ছিলে তখন আমি আর মা সব মন্দিরে ঘুরে ঘুরে তোমার সুস্থতার জন্য কত প্রার্থনা করেছি। মা আর মেয়ে দুজনে মিলে তো দিব্যি সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলে যাচ্ছে। কিন্তু আরতি, আগে থেকে তোমাকে খুব রোগা লাগছে। না কি না, হয়েছে? আমি ঠিকই আছি, কিচ্ছু হয়নি আমার। হ্যাঁ মামি, তুমি একদম ঠিক বলেছ। সপ্তাহে 7 দিনই যদি কেউ এইভাবে উপোস করে তাহলে তার শরীর তো খারাপ হবেই, বলো। কিসের উপোস? ঠাকুর, কেন আমায় শ্রবণ শক্তি দিলে? কতবার মন্দিরে যাওয়ার নাম করে দুজনকে হোটেলে গিয়ে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খেতে আমি নিজের চোখে দেখেছি। কিসের জন্য এত উপোস করেছো? এখনো 2-3টে মন্দিরে যাব। শিব মন্দির, রাধা কৃষ্ণের মন্দির আর হনুমান মন্দিরে যাব। হ্যাঁ তাই তো, আমাকেও তো দরগায় যেতে হবে, চার্চে যেতে হবে, কত কাজ তো বাকি আছে আমাদের, তাই না? আর কি বলো তো বৌদি, তারকেশ্বরের মন্দিরে গিয়ে ওনার চুল কেটে ন্যাড়া করে দিয়ে আমি পুজো দেব ভাবছি। তাই নাকি? বদমাইশি দেখো, কিছু বলি না বলে সুযোগ বুঝে আমাকেই বলির পাঁঠা বানাচ্ছে। এই নাও বৌদি, প্রসাদ খাও। নারকেল সামনের দোকান থেকে কেনা, আর ফলগুলো কিনেছে তার পাশের দোকান থেকে। এই নাও মামি, তুমি প্রসাদ খাও। ফুলও ওই দোকানের কেনা, আর লেবু তো আমাদের ঘরেই ছিল। এটা সামনের কালীবাড়ির পুজো। পুরো মিথ্যে বলে যাচ্ছে, ফুলটা তাও বাইরে গিয়ে কিনেছে, লেবু তো ঘরেই ছিল। নির্লজ্জ। বৌদি, আরতি, অনেক ব্রত উপোস হয়ে গেছে, এবার ভালো করে খাওয়া দাওয়া করো। এবার শরীরটার দিকে নজর দাও। না বৌদি, তুমি যখন আবার হাঁটা চলা শুরু করবে তখনই পেট ভরে খাবো। হ্যাঁ মামি। বলে কি এরা? এরা নাকি আবার উপোস করবে? আরু, সবে তো দিদি কথা বলতে শুরু করলো, কটা দিন যাক। কে কি প্রার্থনা করেছে আমি জানি না। দিদি, আজ যে তুমি সুস্থ হয়ে উঠে বসে আছো তা শুধুমাত্র সাথীর কারণে। আমার বউয়ের সাজানো পুরো সিনটা তুমি এক ডায়লগেই শেষ করে দিলে। ঠিক আছে বৌদি, তুমি একটু বিশ্রাম করো। কয়েকটা মন্দিরে যাওয়া বাকি আছে, ওখান থেকে ঘুরে আসছি। হ্যাঁ, আসল কথা হলো যে তোমাদের খিদে পেয়েছে। ঠিক আছে, ঘুরে এসো। সাবধানে থেকো মামি। হ্যাঁ। হুম। আমিও যাই। হ্যাঁ। এটা কি হলো মা? আমরা একটা জিনিস ভাবলাম আর পুরো ব্যাপারটা ঘুরে ওদের দিকে চলে গেল। কেন যে হচ্ছে বুঝতে পারছি না। আমরা যাই করি না কেন সব দিক থেকে ওদেরই লাভ হয়ে যাচ্ছে। আমরা শুধু নিচের দিকেই নেমে যাচ্ছি আর ওরা উপরে উঠছে। ও কিভাবে হিসেবটা করছে সেটাই আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ মা, আমরা সবাই এতবার বললাম তখন তো মামি কোনোভাবেই উঠলো না। কত ট্রাই করলাম আমরা, তখনও উঠলো না। আচ্ছা মা, বিনার ব্যাপারটা ওই মেয়েটা জানতে পারলো কি করে? বিনার আওয়াজ কোথাও বেরোয়নি, ওটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। বাবা, কখনো তো একটু সিরিয়াস হতে পারো। ওকে বাড়ি থেকে বের না করলেও তোমাকে করব। আমার ইচ্ছে করছে বিনাটাকে ভেঙে দিতে। রাগে আমার মাথা জ্বলছে। বিনা বাজিয়ে বৌদিকে কেমন ঠিক করে দিল। হে ভগবান, দিদি যে এতদিন পরে আবার কথা বলে উঠেছে সেটা তোমাদের কাছে বড় নয়। ওই সাথী শুধু বিনাই বাজায়নি, দিদিকেও সুস্থ করেছে, আর সেটা নিয়ে আমরা সবাই কত খুশি। আর তোমরা এখানে এইসব কথা বলে চলেছ। খুশি হব? তুমি ওর হয়ে ওকালতি করছো? ও যে বিনা বাজিয়েছে তা বৌদির জন্য নয়, এই বাড়ির সব অধিকার নিজের হাতে নেওয়ার জন্য। ও যদি জিতে যায় তাহলে আমাদের কি হাল হবে বুঝতে পারছো? আমাদের আর কোনো অধিকার বেঁচেই থাকবে না।
এই সব কিছু সমীরণ আর চন্দ্রমণির কাণ্ড। এই জন্যই তো অনিল আর ওর বউ দুজনে মিলে আমার অধিকার কাড়ার চেষ্টা করছে। মা, হুম, আমরা কিন্তু ওর কাছে হেরে যাচ্ছি। আমরা যদি ওকে এই বাড়ি থেকে তাড়াতে না পারি না, তাহলে ও আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মামি ওর জন্য সুস্থ হয়েছে এটা যদি মামা জানতে পারে, তাহলে মামার সব রাগ ওর উপর থেকে কমে যাবে। এখন তো বুঝতে পারছি যে বিভিন্ন রকমের কথা বলে বলে ও সবার মনটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। হুম, আর এবার তো ও বিনা বাজিয়ে সবার মন জিতে নিল। এই এত সহজে ওকে জিততে দেব না, কোনোভাবেই না। বৌদি উঠে পড়লো নাকি শুয়ে রইলো সেটা দেখা আমাদের কাজ নয়। বৌদিকে আমাদের দলে নিতে হবে, এটাই আমাদের লক্ষ্য। বৌদি আমার সঙ্গে থাকলে এই পুরো ব্যাপারটা আমার কন্ট্রোলে থাকবে, সেটারই প্ল্যান করছি। তোমাদের সেই প্ল্যানটা কি আমি জানতে পারি? কেন? ওদেরকে গিয়ে যাতে বলতে পারো। তুমি তো দুমুখো সাপের মতো কাজ করছো, আমাদের সাথে থাকছো আবার উল্টে ওদের হয়ে কথা বলতে আসছো। আমি যা করছি আমাদের ভালোর জন্য। কবেই বা সেটা করেছো? মা তো এখন ঠিক হয়ে গেছে, তাহলে আপনি কেন কাঁদছেন? সেটার কারণ শুধু আপনি সাথী। আমার করা পাপ আমার মায়ের শরীর খারাপ করে দিল। আপনার বিনা বাজানোর জন্যই আমার মা আবার সুস্থ হয়ে উঠলেন। আর শুধু তাই নয়, আপনি ট্রেনেও আমাকে এবং আমার বাচ্চার প্রাণ বাঁচিয়েছিলেন। কোনো রকম সম্বন্ধ ছাড়াই আপনি এই বাড়িতে প্রবেশ করলেন, আমার মাকে আপনি সুস্থ করে তুললেন। আপনাকে কি করে ধন্যবাদ দেব আমি জানি না। একজন অচেনা হয়ে আপনি আমার জন্য এত কিছু করলেন, এই ঋণ আমি কি করে শোধ করব আমি সত্যিই জানি না। আমাকে না অনিল, আমি কিছুই করিনি। আমি ছোটবেলায় যখন মা বলে ডাকতাম, তখন মাকে শুধু ফটোতেই দেখতে পেতাম। নিজের মাকে আমি কখনো সামনে থেকে দেখিনি। মায়ের ভালোবাসার জন্য আমি কতদিন ধরে কষ্ট পেয়েছি। আপনার মাকে দেখার পর থেকে ইনিই হলেন আমার মা, আর অসুস্থ হয়ে শুয়ে আছেন এরকম মনে হয়েছে। আমি এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে ওনাকে সুস্থ করতে হবে, তারপর আমি ওনাকে মা বলে ডাকবো এরকম ভেবেছিলাম, আর সেটা সত্যি হলো। আপনি আসলে কে সেটা আমার বাড়ির লোক জানেন না। যদি জানতে পারে তখন সত্যিটা ভুলিয়ে আপনাকে তখন এ বাড়ির বউ আর আমার ছেলের মা। কি বলছেন আপনি? এ বাবা, সরি। একবার কি একটু আপনাকে অন্যভাবে দেখতে পারি না আমি? বলুন, আপনার কাজ নিয়েই বলছি। আপনার মতন না, আপনার থেকে অর্ধেক কিংবা অ্যাটলিস্ট একটুও যদি রাগিনী এরকম হতো, তাহলে সবকিছু কিরকম হতো ভাবি। আপনার এই কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। কেন বলুন তো? এই যে এখনো আপনি রাগিনীকে ভুলতে পারেননি। ভুলতে চাইলেও আমি সেটা ভুলতে পারি না। ওকে ভালোবাসার দিনগুলো, বিয়ে করে পরিবার চালানো, বাচ্চাকে জন্ম দেওয়া, আরো অনেক কিছু যেগুলো সহজে আমি ভুলতে পারি না। আমায় আর বাচ্চাকে ছেড়ে দিয়ে যাওয়ার পর প্রত্যেকটা দিন আমি নরকের কষ্ট পেয়েছি।
সত্যি কথা বলতে আমি যত ভাবতাম যে ওকে ভুলে যাব, ঠিক ততটাই বেশি আমার ওর কথা মনে পড়ত। তবে আমি একটা কথা খুব ভালোভাবে জানি, যতই এখন কষ্ট হোক না কেন, একদিন না একদিন ঠিক আমি এটা ভুলে যাব। চিন্তা করবেন না। সবাই ভেবেছিল মা কোনোদিনও সুস্থ হবেন না, কিন্তু আজ উনি পুরোপুরি সুস্থ। ঠিক সেই রকমই আপনার স্ত্রীও আপনার কাছে ফিরে আসবে, আর সেই দিনটা আসতে দেরি নেই। সেই বিশ্বাসটা আমার নেই গো। যেটা হওয়ার সেটা এমনিই হবে, অত ভেবে কোনো কাজ নেই। যাই হোক, আপনি রেস্ট করুন। মা, কি হয়েছে? পেপার পড়া হয়ে গেছে? হয়ে গেছে। এটা কি নতুন? হ্যাঁ। হ্যাঁ? আজ অনেক বেশি ঠান্ডা, এটা গায়ে দাও। হ্যাঁ? বেশ ভালো। এই নাও মা, এটা ধরে ওঠো। লাগবে না, এটা আমার লাগবে না। তুমি শুধু আমাকে একটু ধরো। ধরবে তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আমি আছে। উঠছি উঠছি। হ্যাঁ, আস্তে আহ। দেখে। দিদি দিদি কি হলো দিদি? কোনো ব্যাপার না। কি হলো দিদি? একটু স্লিপ করে সাবধানে, গেছি। একটু হ্যাঁ, হাতটা ধরো, ধরো। হাতটা ধরো। চল। কোথায় যাবে? ওইখানটা গিয়ে বসো। হ্যাঁ, কষ্ট হচ্ছে দিদি? না না, ঠিক আছে, ভালো করে হাঁটতে পারছি না। আস্তে চলো। আহ। এই তো এসে গেছি। ওই তো ওইদিকে গিয়ে বসবে, চলো। আর পায়ে ব্যথা একটুখানি। করছে দিদি? না না, ব্যথা করছে না। পারবে তো তুমি? চল। হাঁটতে পারছো তো? হুম। এটা দেখতে খুব ভালো লাগছে। তুমি খেয়েছো? হুম, আমি খেয়েছি, তুমি খাও। আসুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আসুন। কেমন অনেকটা আছেন আপনি? ভালো আছি। কি মনের ডক্টর, কেমন আছো? আমি ভালো আছি। মালতী মা, এখন তুমি একটু ফ্রি হতে পারলে? আপনি বিছানায় শয্যাশায়ী হওয়ার পরে আপনাকে ওই দেখাশোনা করেছে। ওটাই তো সবকিছু নয় ডাক্তারবাবু। কিন্তু ম্যাডাম, মালতী কিন্তু খুব ভালো করে আপনার দেখাশোনা করেছে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি সব জানি। নিঃশ্বাস নিন একটু। শ্বাস নিতে গেলে অনেক সময় আমার যেন ভীষণ কষ্ট হয়। আচ্ছা, বাকি সব হাতটা ঠিকই দিন একটু। আছে। পালস তো ঠিকই আছে, নর্মাল হয়ে গেছে। দুটো ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো ওনাকে ঠিক করে দিতে থাকবেন। ঠিক আছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আর কত ওষুধ দেবেন? লাগবে না ডাক্তারবাবু, আর কোনো ওষুধ লাগবে না। আপনি এরকম কেন বলছেন? আমার সব ওষুধই হলো আমার বৌমা। শরীর ঠিক হওয়ার জন্য ওষুধটা তো আপনাকে খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক। বাইরে থেকে তো আপনি একদম সুস্থ আছেন, কিন্তু আপনার মনে সাহস কতটা আছে সেটা আমি জানি না। ওনার ইচ্ছে, যেটা শুনছেন আর দেখছেন সেটার খেয়াল সবকিছুই আপনাদেরকেই রাখতে হবে। তাই বলছি, ওনার একটু খেয়াল রাখবেন আপনারা। ডাক্তারবাবু, আমার কিচ্ছু হবে না, আমি বলছি তো, দেখবেন। শুধু একটা ব্যাপার, আমি শুধু চিন্তিত ছিলাম যে আমার ছেলে সঙ্গে নেই, কিন্তু এখন আমার ছেলে আমার কাছে আছে। এখন তো আমার ছেলে, বৌমা, নাতি সবাই আমার সঙ্গে আছে। আমার কিসের অভাব? যতদিন খুশি থাকবো ততদিন ভালো থাকবো।
ঠিক আছে তাহলে আমি আজকে আসছি, ওষুধগুলো একটু ঠিক সময় দিয়ে দেবেন। আচ্ছা, আসছি আসুন। তাহলে। ঠিক আছে। আচ্ছা। প্রত্যেক শুক্রবার বিকেলে এইভাবে প্রদীপ জ্বালানোটা আমাদের অভ্যেস। তুমি বুঝতে পেরেছো? এবার থেকে তুমিও তাই করবে। হুম? ও শোনো না, এদিকে এসো। অনিল, হ্যাঁ মা। এদিকে আয়। অনিল, এই সিঁদুরটা নিয়ে তোর বউয়ের মঙ্গলসূত্রতে লাগা। কি ভাবছিস বলতো? নে লাগিয়ে দে। মা লাগিয়ে দে অনিল। দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি কর। কি করতে হবে? হা করে কি দেখছিস? সিঁদুরটা নিয়ে মঙ্গলসূত্রতে লাগা। এক মিনিট। কি হয়েছে মা? মা, স্বামী, বউ, ছেলে, মেয়ে, নাতি নাতনি সবার কথা তুমি সারা জীবন ধরে ভেবে গেছো। তাই তুমি নিজের হাতে এই সিঁদুরটা লাগিয়ে দাও। আর আমাকে তুমি আশীর্বাদ করো যেন আমার স্বামী ভালো থাকে। হ্যাঁ,
ঠিক আছে, তুমি যা চাইছো সেটাই হবে। দেখি, লাগিয়ে দি। আশীর্বাদ করো মা। ভালো থাকো মা, ভালো থাকো। ওঠো। এই নাও। চল এবার। মা, চলো, না, না, এসো দিদি, ওখানে এসো এসো, দাও হাতটা চলো দাও, যাবো। সাবধানে এসো। আস্তে আস্তে। ঠিক আছে। ঠিক আছে। আমাকে তুই খুঁজতে পারবি না, তুই যতই চেষ্টা করিস না কেন। এখনো কেন হেসে যাচ্ছিস? আমি কিন্তু সব বুঝতে পারছি। ওই দেখো কি করছে। ওকে খুঁজতেই হবে, না হলে আমরা হেরে যাব। একটু ভাবো কি করি। খুঁজতেই হবে ওকে। আরে কে ফোন করছে? এটা কাট কাট কেটে দে। আমাকে তুই কিছুতেই খুঁজে পাবি না। এখনো কেন তুই আমাকে দেখে হেসে যাচ্ছিস? আরে আবার ফোন করছে। কি হলো রে? ফোন আসছে বারবার, কেটে দিচ্ছিস কেন? ফোনটা দে। প্লিজ আমাদের দেখতে দাও না। আমাকে না দে। না দেব না প্লিজ। আরে দে না। দেখতে দাও না। এটা কার ফোন রে? অনিল মামার ফোন। হ্যাঁ অনিল মামার। আচ্ছা, কি করছিস? সাথী ঘরে থেকে ফোন কেন করছে? তোরা ভেতরে গিয়ে খেল। চল। ওই তো সাথী ওখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তাহলে ওয়াইফ বলে লেখা আসছে কেন? কি হলো মা? এখানে দাঁড়িয়ে কি দেখছো? এটা অনিলের নিজের ফোন। বাচ্চারা নিয়ে খেলছিল, বারবার ফোন আসছে দেখে আমি ফোনটা নিয়ে দেখলাম ফোনটা আসছিল ওয়াইফ নামে কারো, কিন্তু সাথী তো চোখের সামনেই রয়েছে। তাহলে এই যে ওয়াইফ বলে কলটা আসছে সেইটা আসলে কে? তুমি যদি এতই সন্দেহ করো তাহলে এই নাম্বারে রিডাইল করে দেখো, তাহলেই জেনে যাবে। ঠিকই বলেছিস, কিন্তু এখানে কেউ চলে এলে সমস্যা হবে। ভেতরে চল। আজকে সকাল থেকে কোনো ঝামেলা হয়নি, তাই জন্য একদম ভালো লাগছিল না। এইবারে ঝামেলা হবে, দারুণ মজা হবে আমার। উফ, ভেবেই কি ভালো লাগছে। ইস, ধর। The mobile number you have dialed is currently not reachable. The mobile number you have dialed is currently not reachable. রিং হচ্ছে।
কেউ তো ফোনটা তুলছে না। এতক্ষণ তো নিজে ফোন করছিল, এখন আমি বারবার চেষ্টা করে যাচ্ছি কিন্তু ফোনটা তুলছে না। আরে ফোনটা তোলো কেউ।